প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রয়েছেন প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই স্বাগত। মেজবাউল আজম, আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম যে কলকাতায় আওয়ামী লীগ তাদের অফিস খুলেছে এবং এ নিয়ে বেশ কদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তারা দেশ জুড়ে কোনো অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি। কি বলবেন? এই বিপ্লবের পরে আমরা যারা কথা বলছি সেই সময় থেকে একটা কথা বারবার বলে আসছিলাম যে পুনর্বাসনে সহযোগিতা করা হচ্ছে, ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহযোগিতা করা হচ্ছে। তো আমি স্পষ্টত তখন থেকে দেখতে পাচ্ছি যে দুইভাবে পুনর্বাসনে সহযোগিতা করা হচ্ছে। একটা হচ্ছে ফিজিক্যালি তাদেরকে পুনর্বাসনে সহযোগিতা করা হচ্ছে, আর একটা হচ্ছে ফ্যাসিস্টদের যে ন্যারেটিভ, যে বয়ান এতদিনে তারা নির্মাণ করেছিল, প্রচার করেছিল, মানুষের মনে মগজে পেনিট্রেট করেছিল, করে তাদের ফ্যাসিবাদী দুঃশাসনকে স্থায়ী রূপ দেওয়ার, সাস্টেইনেবল করার জন্য তারা যে চেষ্টা করেছিল, সেই বয়ান, সেই ন্যারেটিভের পুনর্বাসন আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যে ন্যারেটিভের কারণে, যে ন্যারেটিভের বিরুদ্ধে জুলাই আগস্টের সেই যে মুভমেন্ট ঐতিহাসিক, সেখানে সেই ন্যারেটিভের বিরুদ্ধে স্লোগান হয়েছিল, সেই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ যারা বিপ্লবে অংশ নিয়েছে, সকল রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিশু, ছাত্রছাত্রী, আলেম ওলামা, পলিটিক্যাল পার্টি, সবাই সেই ন্যারেটিভের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এবং নতুন ন্যারেটিভ স্লোগানগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা সেখানে নতুন ন্যারেটিভের একটা মেসেজ পাবো। কিন্তু আমরা খুব অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে যে সরকারটা গঠিত হলো, সেই সরকার, এই যে আমি ন্যারেটিভের কথা বলছি, যারা এই ন্যারেটিভগুলো মনে মগজে ধারণ করে, বিপ্লবের যে ন্যারেটিভ বা ফ্যাসিবাদী ন্যারেটিভের যে বিপরীত পাল্টা ন্যারেটিভ রাজপথে তৈরি হয়েছিল। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনি চিন্তা করতে পারেন, যার চোখের সামনে বন্ধুর লাশ, গুলিবিদ্ধ লাশ টানতে হয়েছে, বা গুলিবিদ্ধ লাশটা টানতে দিচ্ছিল না পুলিশ, একজন মারা যাচ্ছে, তাকে তার বন্ধুরা এসে নিয়ে যাবে হাসপাতালে, সেটাও যে দিচ্ছিল না, এইটা যারা চোখের সামনে থেকে দেখেছে, আর যারা গেস্ট রুমে বসেছিল, টিভিতে এনজয় করেছে বা এগুলো, তার কাছে কোনো কিছু মনে হয়নি। দুই মাইন্ডসেট কিন্তু এক না। একটা সফল বিপ্লবের পর যেটা দাবি জানানোর কোনো যৌক্তিক কোনো কারণ নেই, নর্মালি হয়ে যাওয়ার কথা, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের জন্য দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধ বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য, এটার জন্য দাবি জানাতে হচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধের জন্য দাবি জানাতে হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিতে হয়েছে। অনেক জায়গায় আমরা কিছু ষড়যন্ত্র খুঁজে পেয়েছি, যেমন আনসার বিদ্রোহে আমরা অনেকগুলা ষড়যন্ত্র, হ্যাঁ, সেগুলো কিছু পেয়েছি। আর কতগুলো রাস্তায় নামা ছিল লজিক্যাল, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, এটা ছিল লজিক্যাল কথা। হচ্ছে একটা এত বড় সফল বিপ্লবের পর এত বড় লেজিটিমেসির উপর ভিত্তি করে যে সরকারটা প্রতিষ্ঠিত, তার কাছে আবার ছাত্রলীগ নিষিদ্ধের জন্য দাবি করতে হবে কেন? তার কাছে বিচার ত্বরান্বিত করার জন্য দাবি করতে হবে কেন? রাজনৈতিক দলগুলো কি করছে? রাজনৈতিক দলগুলো বিপ্লবের পরে যেটা হয়, এটা মূলত যে আমি মনে করি যে একটা জাতীয় সরকার বা বিপ্লবী চরিত্রের একটা সরকার গঠন না হওয়ার ফলে, এর মানে ভুলটা আমাদের প্রথমেই ভুলটা হয়েছে, সেটা আমার প্রথম থেকে, আমি বিশেষ করে অনেকেই আমার মতো প্রথম থেকে আমরা বলে আসছি। কারণ বিপ্লবের চেতনাধারীরা সরকারে নাই। আমি তো বললাম আপনাকে যে তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা চেতনা, আর যার সামনে লাশ ছিল জুলাই আগস্টের বিপ্লবে, তার চিন্তা ভাবনা কখনো এক হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর চিন্তা কি আলাদা হয়েছে কিছু? আপনি নিশ্চয়ই জানেন, সরকারের উপদেষ্টা যখন প্রথম দেওয়া হয় তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই দেওয়া হয়েছে। তাদের অনুমতি সাপেক্ষে করা হয়েছে। সম্মিলিত ভুল, সম্মিলিতভাবে ভুল। ইভেন যে ছাত্ররা এবং জাতীয় সরকারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে। এবং সেই সময় আমার মনে হয় প্রত্যেকটা বিপ্লবের সময় যে এরকম 3 দিন যে সরকার ছিল না, তো যারা পুনর্বাসন করতে চায় এই মুহূর্তে তারা সেই সুযোগটার সদ্ব্যবহার করেছে আমি মনে করি। প্রফেসর আসাদ, উনি বয়ানের কথা বলছিলেন। আসলে রাজনীতিতে বয়ান একটি বড় বিষয়। আমরা দেখেছি যে গত 1 বছরে প্রধান 3টি রাজনৈতিক দল
নতুন কোনো বয়ান তৈরি করতে পারেনি। সেই পুরনো চিন্তা চেতনার মধ্যেই তারা ঘুরপাক খাচ্ছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে দেয়ালের লিখন তারা আসলে পড়ে নাই, অথবা পড়লেও উপলব্ধিতে নিতে পারে নাই। কেন এমনটা হলো? আসলে ফেসিবাদ মন মানসিকতা যদি থাকে তাহলে সেটার মূলোৎপাটন করা খুব কঠিন। এবং রাজনৈতিক সংস্কৃতি 16 বছরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই ন্যারেটিভ পুরনো ওই ধাঁচেই চলছে আর কি। এক এক সময় এক এক ফরমেশনে নতুন করে পুরাতনটাইকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার পরে কোনো দলই কিন্তু একমত হতে পারেনি নানা কারণে। এখনও আমরা সেটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, যেটি বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রতি পদে পদে কিন্তু প্রতিবন্ধকতা। তো সেই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে একটি সুযোগ ছিল যে 5ই অগাস্টের পরে আমরা সবাই ধারণা করেছিলাম, বাংলাদেশের মানুষের একটা ধারণা ছিল যে 5ই অগাস্টের পরে যে সরকার গঠিত হবে এটি সকল বিবেচনা ঊর্ধ্বে থাকবে, সমালোচনা ঊর্ধ্বে থাকবে। কারণ হচ্ছে নেগেটিভ দিয়ে তো শুধু হবে না, নেগেটিভকে কিন্তু ধারণ করতে পারে না। 16 বছরে যে বয়ান তৈরি করা হয়েছে এবং প্রচার করা হয়েছে সেটি কিন্তু সাস্টেনেবল হয় নাই, এটাও আমাদের বুঝতে হবে। তো কাজেই একটি সুযোগ ছিল যে এখন আমরা কোন পথে যাব, নতুন বাংলাদেশ কিভাবে হবে, আগামী বাংলাদেশ কোন পথে যাচ্ছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে একটি ভঙ্গুর অর্থনীতি, একটি পুলিশের যেখানে অনুপস্থিতি মানে কোনো কোনো ক্ষেত্রে ছিলই না বা বিভক্ত ছিল, সব কিছু মিলে সরকারের আমলাতন্ত্র ছিল, সব কিছু মিলে সরকারের মধ্যে আসলে একটা সমস্যা ছিল না তা না। কিন্তু যদি এমন হতো যে এতগুলো সংস্কার, কোনো সংস্কারই তালের মুখ দেখছে না, যদি এমন হতো যে 2-3টা লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করব, এবং ওই যে ন্যারেটিভের যে কথা বললেন যে বয়ানগুলো বারবার মিথ্যাভাবে প্রচার করা হয়েছিল, সেগুলোর কোনো একটাকে ধরেও কিন্তু সে সামনে আনা যেত, যে জনসম্মুখে এনে সেটার যে বিচার করা, সেই ধরনের যে একটা আরেকটি ন্যারেটিভ যেটি আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দাবির প্রেক্ষিতে যেটি দরকার সেটি রচিত হওয়া উচিত ছিল। যেমন ঘোষণাপত্রে আমরা যেটা দেখেছি, অনেক সমালোচনা কিন্তু দেখেছি আমরা ঘোষণাপত্রে 5ই আগস্টে, যেটা কারণটা কি? কারণ হলো দাবির যে প্রতিফলন, প্রত্যাশা, অঙ্গীকার কোনোটাই আসলে বাস্তবায়ন হয়নি। যে কারণে ওই জুলাই সনদ নিয়ে আবার প্রশ্ন আসছে যে জুলাই সনদটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেটা কি হবে সে নিয়েও প্রশ্ন উঠেছে, সেটা নিয়েও প্রশ্ন। কিন্তু আগে আমরা প্রশ্ন করতে চাই না, আমরা সেটি ভালোভাবে দেখতে চাই যে জুলাই সনদে আসলে বাংলাদেশের মানুষের যে দাবি সেটা উপেক্ষিত হবে না, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু রাজনৈতিক দলগুলো তো কোনো নতুন বয়ান তৈরি করতে পারেনি, তারা পারলো না কেন? না, রাজনৈতিক দলের 5ই আগস্টের পরে, রাজনৈতিক দলগুলোর কথা বলছি, 5ই আগস্টের পরে যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলো তো তারা একত্র হতে পারেনি, তাদের মতানৈক্য দেখা দিয়েছে, তারা কিন্তু একমতে পৌঁছাতে পারেনি। তাহলে কি সেটা সেরকম যেটা প্রফেসর মেজবা বলছিলেন, তারা সবাই ভাবছে যে একটা রেজিম চেঞ্জ, কিন্তু আসলে রেজিম চেঞ্জ না, যেটা হওয়া উচিত ছিল আসলে 5ই আগস্টের পরে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। সেই বিপ্লবী সরকার যদি গঠিত হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান হয়ে যেত। আরেকটি বিষয় হলো যে আমাদের পুরনো ধাঁচের যে রাজনৈতিক দল, তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই, কোনো রাজনৈতিক দলেই নেই। আপনি দেখুন পিআর পদ্ধতি যে সামনে এসছে এখন, সেখানে তো তারা একমত হতে পারে নাই। এই যে একটি রেষারেষি, এই যে ঐক্যমত্যে না পৌঁছানো, সেই পুরনো যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে আমরা আবদ্ধ আছি। সেই তার মানে কি, আমি যে এটা দিয়ে শুরু করেছিলাম যে আপনার মনে যদি ফেসিবাদ থাকে তাহলে আপনি তো ফেসিবাদের মূলোৎপাটন করতে পারবেন না। এটি জনসম্মুখে আপনি যতই বলেন সেটি কখনো বাস্তবায়ন হবে না। সেটি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনি রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছেন, কোনো একটি রাজনৈতিক দল কি তার পরিষ্কারভাবে যে তাদের কোনো দিয়েছে সম্মুখে যে এই সংস্কার আমরা করেছি, আমরা দলের মধ্যে এই পরিবর্তন করেছি, বা তাদের যে একটা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে এই সংস্কার করে আমরা আগামী পথ চলবো, আমি আগামীর বাংলাদেশকে সুন্দর করবো, কেউ করেছে? তাহলে সেই পুরাতন ধাঁচেই যদি রাজনীতি চলে, পুরাতন সেই আমলেই যদি পড়ে থাকি আমরা, তাহলে তো নতুন কিছু আশা করা যায় না। সেই জন্যই আপনার হয়তো প্রশ্নটা এসছে, জনগণেরও সেই প্রশ্ন যে আসলে আগামীর বাংলাদেশ কিভাবে মানে চালিত হবে, এবং একটি নির্বাচিত সরকার আসলেই কি আসলে জনদাবির যে বিষয় ছিল সেগুলোকে আসলে পূরণ হবে কিনা, প্রত্যাশা অঙ্গীকার সেটিকে আমরা আসলে বাস্তবায়ন করতে পারবো কিনা, সেই প্রশ্ন তো আমাদের প্রত্যেকের মনে আছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রফেসর মেজবা, আমরা জানি, আর আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ান তারা আরও আমাদের চেয়ে ভালো জানেন, একটি রাজনৈতিক দলের অন্যতম সফট পাওয়ার হলো সংস্কৃতি। আর বয়ান তৈরিতে সংস্কৃতি ও মিডিয়া সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর কোনো সংস্কৃতি আমরা দেখছি না, একই সঙ্গে তাদের মিডিয়া তো নেই। তাহলে কি হবে? পলিটিক্যাল কালচার একটা দেশের মানে ডেমোক্রেসি ফ্লোরিশমেন্টের জন্য, ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা পলিটিক্যাল কালচার কথাটা বলি, এটা আসলে ডেফিনিশনটা কি, কি বোঝায় আসলে পলিটিক্যাল কালচার বলতে? পলিটিক্যাল কালচার বলতে বোঝায় ওই দেশের যে জনগোষ্ঠী, রাইট, তারা সেই দেশের রাজনীতি, রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থাকে কিভাবে দেখে, ঠিক যেভাবে দেখে সেটাই হচ্ছে ওই দেশের রাজনৈতিক সংস্কৃতি। এখন আমরা যেটা ব্যাখ্যা করি যে আমাদের জনগণ, দেশের জনগণ রাজনীতিকে কিভাবে দেখে। রাজনীতিবিদরা রাজনীতিবিদকে মনে করে একটা পেশা, রাজনীতিকে তারা মনে করে এটা আমাদের পেশা। আর জনগণও মনে করে যে রাজনীতি একটা পেশা, এবং জনগণের মধ্যে এমন ধারণা বদ্ধমূল যে রাজনীতিবিদদের হাতেই দেশ, আমরা এখানে কিছু না, এবং তাদের হাতেই আমাদের ভাগ্য, তারা যা বলবে ওইটার পিছনেই আমাদের হাঁ বলা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। কিন্তু 5 আগস্ট সেটা তো পাল্টে গিয়েছিল। কিন্তু 5 আগস্টের যে ন্যারেটিভ, অটোমেটিক যে ন্যারেটিভ তৈরি হয়েছিল রাজপথে, এই ন্যারেটিভটা হচ্ছে এটার বিরুদ্ধে। জনগণ দেখিয়ে দিয়েছিল যে আমরা হচ্ছে মালিক, অনলি রাজনীতিবিদরা এই দেশের মালিক না। এই দেশের মালিক প্রত্যেকটা, একেবারে ছাত্র সমাজ, আলেম ওলামা, পলিটিক্যাল পার্টি, কৃষক, শ্রমিক, সবাই হচ্ছে এই দেশের মালিক, এবং আমরা যে কোনো বড় সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারি। এটি হচ্ছে পলিটিক্যাল কালচারে পরিবর্তন আসার জন্য একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ন্যারেটিভটাকে সাস্টেইন করানোর জন্য যে ধরনের যে মেসেজটা দেয়া হলো, সেই মেসেজ মোতাবেক সরকারটা আমাদের গঠিত হয়নি। সরকার কিছুদিন পরে চলে যাবে, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দলগুলো কি করলো? আরেকটা জিনিস আপনারা সম্ভবত আপনারা চিন্তা করছেন কিনা আমি জানি না, এই সরকার কিন্তু সব রাজনৈতিক দলের সরকার। আমরা এই টকশোতে বারবার একটা কথা বলার চেষ্টা করছি, এবং সবাই সেটা জানেও, সেটি হলো যে বিএনপি, জামাত এবং এনসিপি আধা সরকার। শুধু সরকারের সব কিছু তা না, এরাও আধা সরকার, সব সুযোগ সুবিধা এরা সবাই ভোগ করছে। কিন্তু কোনো নির্বাচিত সরকার হলে এই ধরনের বিরোধী দল থাকলে তারা এত সুযোগ সুবিধা ভোগ করে না। প্রশ্নটা হয়েছে, আমার প্রশ্নটা ছিল যে তারা নিজেরা কোনো সংস্কৃতি কিন্তু প্রেজেন্ট করেনি। এক নাম্বার, যে আমরা আমাদের দল থেকে এই একটা সংস্কৃতি রয়েছে, তাদের কোনো মিডিয়াও নেই। সবচেয়ে দুঃখজনক হলো মিডিয়াও নেই, যেটা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিকে কার্যকর করে। কিন্তু এই মিডিয়া নিয়েও তাদের কোনো ভাবনা নেই, এবং বরঞ্চ এই ফ্যাসিস্টদের যে সহযোগী যে সমস্ত মিডিয়া রয়েছে তারা তাদের আগের অবস্থানে রয়েছে, এবং তাদেরকে সহযোগিতা করছে এই আধা সরকারি দলগুলো, ফ্যাসিস্ট বিরোধী এরা সবাই। আমার প্রশ্নটা এই জায়গায় ছিল, কেন এমনটা হচ্ছে? আচ্ছা, ওকে ফাটলটা ধরলো কেন? যদি জাতীয় সরকার গঠিত হতো, জাতীয় সরকার গঠিত হলে কি, আপনি যে 111 পরবর্তী সরকারের প্রথম 3 থেকে 4 মাসের সময়টা খেয়াল করেন, যে সরকার এত বোল্ড ডিসিশন নিয়েছিল, এত শক্ত সিদ্ধান্তে গিয়েছিল সরকার। ইভেন সেই সময় যে 2 জন নেত্রী, শেখ হাসিনা, খালেদা জিয়া থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের যারা সবাই সরকারকে সাপোর্ট দিচ্ছিল, সরকার যখন চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করছিল, দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করছিল, ব্যাপকভাবে জনসমর্থন পাচ্ছিল সরকার, জনগণের সমর্থন পাচ্ছিল। কিন্তু এই সরকারের জন্য তার চেয়ে আরো বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল, নিঃসন্দেহে। কারণ বিরাট লেজিটিমেসি, বিরাট জনসমর্থন, বলি যে 54 বছরে এত শক্তিশালী সরকার আসেনি। মানে শক্তিশালী সরকার হওয়ার পরিবেশ হয়েছিল, কিন্তু শক্তিশালী সরকার হয়নি। গভর্নমেন্ট সেই পথে না গিয়ে গভর্নমেন্ট সফট নীতিতে চলে গেল। এই সরকার সফট নীতিতে যখন চলে গেল, তখন বিভিন্ন রাজনৈতিক দলের যে দালাল গোষ্ঠীগুলো রয়েছে, ফ্যাসিবাদের সহযোগী এবং ফ্যাসিবাদের প্রতি সফট মানসিকতা দেখানো, তারা আস্তে আস্তে মুখ খোলা শুরু করলো, এবং বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে হয় ফ্যাসিবাদী ন্যারেটিভকে তারা সামনে আনার চেষ্টা করলো, অথবা ফ্যাসিবাদীদেরকে সহযোগিতা করার চেষ্টা করলো।
এবং সোসাইটিতে গণমানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন, সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে উন্নয়ন, হ্যাঁ, এই ব্যাপক বিষয়গুলোতে কোনো ধরনের কোনো সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর বা শাসন ব্যবস্থার কোনো প্রভাব পড়লো না পড়ার ফলে প্রত্যেকটা জায়গা আস্তে 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 দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার ফলে তখন একটা প্রবণতা তৈরি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সুবিধাবাদী গোষ্ঠীগুলো, এরা আস্তে আস্তে যার যার মতো করে সুবিধা আদায় করা, যার যার মতো করে অন্যায় কাজে জড়িয়ে পড়া, এগুলো শুরু হয়ে গেল। তাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেল যে আগের মতো করে চললে তো আর কোনো সমস্যা নেই। তারা যখন এটা দেখলো, তখন তারা তাদের মতো করে পুরনো সংস্কৃতিকেই তারা সামনে নিয়ে আসলো। এই পুরনো সংস্কৃতিকে সামনে নিয়ে আসার ফলে আজকে আপনার আমার কাছে মনে হচ্ছে যে অবস্থাটা আগের মতোই রয়ে গেল। খুব সামান্য জায়গায় পরিবর্তন হয়েছে। গণমানুষের যে জীবনযাত্রা, গণমানুষের যে সংস্কৃতি, আকাঙ্ক্ষা, যেটা আমরা বলছি, আকাঙ্ক্ষা, সেই জায়গায় কোনো পরিবর্তন আসলো না। সো মূল জায়গাটা আপনাকে ভাবতে হবে, শক্ত সরকার গঠিত না হওয়ার জায়গা থেকে প্রত্যেকটা জিনিস, দুর্বল বিষয়গুলো, এলিমেন্টসগুলো ছড়িয়ে গেল আমাদের সোসাইটিতে, যার ফলাফল হচ্ছে এটা, যার ফলাফল হচ্ছে আজকের আপনার আমার এই হতাশা। প্রফেসর আসাদ, ইদানিং বলা হচ্ছে যে আওয়ামী লীগ ও বিএনপির নিজস্ব কোনো বয়ান কখনোই ছিল না, তারা নিজস্ব কোনো বয়ান তৈরি করেনি, শুধু জিয়াউর রহমান ছাড়া বিএনপি। তাদের জন্য বয়ান তৈরি করে কারা? কলকাতার সংস্কৃতির দ্বারক বাহক বামেরা। কোনো রাজনৈতিক বিশ্লেষক অভিযোগ তুলেছেন সম্প্রতি বিএনপির বয়ান তৈরি করে দিচ্ছে তাদের ঘনিষ্ঠ হওয়া বামেরা। বিএনপি যখন আমি কে তুমি কে বাঙালি বাঙালি স্লোগান দেয়, তখন এই অভিযোগ উঠতেই পারে। কি বলবেন? না, বিএনপির ক্ষেত্রে সেটি সম্পূর্ণ সত্য নয়। কারণটা হলো যে বাংলাদেশে যদি প্রকৃত বয়ান তৈরি হয়ে থাকে, তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদ। না, আমি আপনাকে এই কারণে বলেছি যে জিয়াউর রহমানের প্রসঙ্গটা আমি এখানে উল্লেখ করেছি আগে, যে জিয়াউর রহমান আলাদা একটা বয়ান তৈরি করেছিল নিঃসন্দেহে, এবং বাঙালি এবং বাংলাদেশি যে সংস্কৃতি, সেটি কোনটি আমরা ধারণ করব, সেটি একটা পথরেখা নির্দেশ করেছিলেন, এবং সেই পথে চলছে বাংলাদেশ। কিন্তু মাঝে মধ্যে এটা নিয়ে বিতর্ক হয়। এখন বাংলাদেশি জাতীয়তাবাদকে যদি আমরা সামনে আনি, তাহলে বিএনপির এর চাইতে বড় বয়ান নেই। আর বাম দল ডান দল যেটাই হোক না কেন, যে দল সেটা প্রচার করে, সেটা তাদের বয়ান হিসাবেই পরিচিতি পায়। এখন আপনার একটা লেখা যদি অন্যজনের নামে ছাপা হয় পত্রিকায়, তাহলে তার লেখা, এটা আপনার লেখা না। তো সেটাও একটি বিষয়। তো কাজেই আপনি যখন এই যে যেমন 5ই আগস্টের পরে বা জুলাই আন্দোলনের মধ্যে আমরা যে বয়ানগুলো দেখেছি, যে টেক্সট বিভিন্ন মানে গ্রাফিতি বা বিভিন্ন জায়গায়, তো সেটি কি আপনি বলবেন যে এটি অন্য তৈরি করে দিয়েছে? না, আমি মনে করি যে এটি যারা আন্দোলনের ছিল তাদেরই কথা। যে বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গলি কর, তাই না, এরকম অনেকগুলো গ্রাফিতি বা লেখা বিভিন্ন দেয়ালে আমরা দেখেছি। বয়ান তো সমস্যা না, সমস্যা হলো যে বয়ানটা আসলে আমাদের সমাজ সংস্কৃতির বিরুদ্ধে যায়, আমাদের অপরাজনীতি তৈরি করে, অপসংস্কৃতি তৈরি করে, সেই বয়ান হলো আমাদের জন্য খুবই মারাত্মক। যেমন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের যে বয়ান তৈরি করেছে 16 বছরে, তো এর মধ্যে অধিকাংশই তো আসলে আমাদের দেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। তাদের ব্যক্তিগত স্বার্থ কারো হচ্ছে দলীয় স্বার্থ। এই দলীয় স্বার্থে যখন বয়ান তৈরি হয়, তখন সেইটি দেশের বিরুদ্ধে যায়। সেইটা নিয়ে আমরা কথা বলবো। বয়ান তো সমস্যা, সাধারণ মানুষ গ্রহণ করেনি বলেই তো এটি হয়েছে। এবং আমরা কোনো বয়ানের বিরুদ্ধে না, বিরুদ্ধে হচ্ছে ওই বয়ান, যে বয়ান আমাদের অপসংস্কৃতি তৈরি করে, অপরাজনীতি তৈরি করে। আসলে গঠনতন্ত্রে প্রত্যেকটা দলের তো আসল বয়ান আছে, সেই গঠনতন্ত্রে অনুযায়ী যদি চলে কোনো দল, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। গঠনতন্ত্রে কখনোই ওই বয়ান কিন্তু দেশের বিরোধী না, দেশের স্বার্থ বিরোধী না। আওয়ামী লীগের যে বয়ান, সেটা যদি কোনো একটি দেশকে মানে বিদেশি বিভূয়ে দেশকে যদি সামনে আনার বয়ান হয়, যদি আমাদের বাংলাদেশকে বিক্রি করার মতো অবস্থা তৈরি করে সেই বয়ান, তাহলে সেই বয়ান অবশ্যই নেতিবাচক, এবং সেটি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না, করেও নাই। কিন্তু আমি আবার যদি বলি যে প্রত্যেকটা দলের যে গঠনতন্ত্র আছে, এই গঠনতন্ত্র অনুযায়ী যদি তারা চলে, তাহলে সেই বয়ানগুলো অবশ্যই বাংলাদেশের পক্ষে যাবে, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। এটাই হলো স্বাভাবিক কথা। এই কারণে কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে আমরা নানান সংস্কারের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা বলছি। সেই কথায় আমি একটু বললাম আগেই যে কোনো রাজনৈতিক দল তো তার সংস্কারের কোনো প্রস্তাবনা দেয়নি, এবং জনসম্মুখে আমরা দেখিনি
কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি, কোনোটাই নেই। তো আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা শুধু রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি, আমরা বর্তমান সরকারকে দোষ দিচ্ছি, কিন্তু এটাও তো মনে রাখতে হবে আমাদের কি কোনো দোষ নেই, আমাদের দায় নেই? অবশ্যই দায় আছে, গণমাধ্যমের দায় আছে, রাজনৈতিক দিকদের তো অবশ্যই আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আছে, স্বাধীনভাবে তারা চিন্তা করেন তাদের আছে, যেমন সংবাদকর্মী যারা, ব্যবসা বাণিজ্য যারা করে তাদেরও। আপনি দেখেছেন যে গত ফ্যাসিস্ট সরকারের পতনের একেবারে দ্বার প্রান্তে যখন মানুষ হত্যা করা হচ্ছে, তখনও কিন্তু বিভিন্ন মহল, বিভিন্ন গোষ্ঠী সেই স্বৈরাচার সরকারকে বলছে যে আপনি যা বলবেন আমরা তাই করব, আপনার পাশে আমরা আছি। তো শুধু তো আসলে একটা দেশ, শুধু একটি দল, শুধু সরকার চালায় না, সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু একটি দল, দেশ, মানে একটি দেশ চলে এবং উন্নতির পথে এগিয়ে যায়। সেই সংস্কৃতি আমরা তৈরি করতে পারি নাই। এই অপসংস্কৃতি থেকে যদি আমরা বের হতে না পারি, যদি একটি দলই একটি দেশ চালায়, এক দেশ এক নেতা, মানে শাসন ব্যবস্থা, তাহলে সেটা গণতন্ত্র না। গণতন্ত্রের আধুনিক যে সংজ্ঞা সেটা হলো স্টেট অফ মাইন্ড। আপনার মনোমানসিকতা যদি পরিবর্তন না করতে পারেন, মনের অবস্থা, তাহলে ওই ফেসিবাদ মন্দে কখনোই সংস্কার হয় না। এবং যারা আগামীতে আসবেন ক্ষমতায়, তারাও কি আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন কিনা, এই প্রশ্নগুলো বারবার আসছে। এবং রাজনৈতিক যে অপসংস্কৃতি, সেটি যদি এই সমাজ থেকে দূর না হয়, দেশ থেকে দূর না হয়, তাহলে আমরা কখনোই ভালো সরকারও পাবো না, দেশের উন্নয়ন, জনগণের যে আকাঙ্ক্ষা, সব কিছু ভুলুণ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। প্রফেসর মেজবা, গণতন্ত্র আগে কিন্তু আরেকটা ধাপ রয়েছে, সেটা হলো সহনশীলতা। সহনশীলতা না থাকলে গণতন্ত্রের কোনো মূল্য নেই, গণতন্ত্র দাঁড়ায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 5ই আগস্টের পর ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা স্বাভাবিক, কারণ এক এক দল এক এক আদর্শ নিয়ে কাজ করে, কিন্তু তারা পরস্পরের শত্রু হয়ে দাঁড়ালো। সাম্প্রতিককালে অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছে, তারা যেভাবে কথা বলছে, ওই সেই সহনশীলতা বলতে কিছু নেই, সহ অবস্থান বলতে কিছু নেই, তাহলে গণতন্ত্র কিভাবে দাঁড়াবে? আমার সহ আলোচক সুন্দরভাবে একটা কথা বললেন যে মনের অবস্থা পরিবর্তন হতে হবে। আপনার কথার মূল কথা সেটা। এই মনের অবস্থা পরিবর্তনটা কিভাবে হয় আসলে, এটাই কিন্তু ন্যারেটিভের মধ্য দিয়ে হয়। অর্থাৎ আপনি কি ন্যারেটিভ প্রচার করছেন আপনার কর্মীদের সামনে, আপনার দেশবাসীর সামনে, কি ধরনের ন্যারেটিভ আপনি প্রচার করছেন, এইটাই তো রাজনৈতিক কর্মী তথা সাধারণ জনগণ সবার মনের মধ্যে এফেক্ট করবে, যে কে কি বলছে। আপনি দেখেন, আপনি একজন বাঙালি বাঙালি বলে স্লোগান দিছে, এটা আপনি বলছিলেন আর কি। আপনি দেখেন, আমরা জিয়াউর রহমান ন্যারেটিভের কথা যদি একটু খেয়াল করি, জিয়াউর রহমানের ন্যারেটিভটা কি ছিল? জাতিকে, ন্যাশনাল ইন্টিগ্রেশনকে শক্তিশালী করার জন্য বা ন্যাশনাল ইউনিটিকে শক্ত করার জন্য উনি কি করেছিলেন? দুইটা জিনিস উনি করেছিলেন। একটা বেসিক জায়গায় একটা পরিবর্তন এনেছিলেন 5ম সংশোধনীতে। উনি ধর্ম নিরপেক্ষতাবাদের বদলে একটা শব্দ এনেছিলেন, একটা লাইন, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এক। আর বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে উনি এনেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। সবাইকে এক জায়গায় করে। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে কি? এখানে যত ধর্ম, বর্ণ, ভাষা সব কিছু মিলে এই দেশে যা কিছু আছে সবার আমাদের একটা পরিচয়, আমরা হচ্ছে বাংলাদেশি। এটা কি বুঝাইলো? এটা যে আপনার অন্য কোনো আইডেন্টিটি এখানে নাই, আমরা বাংলাদেশি সবাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই যে বয়ানটা, ন্যারেটিভটা নিয়ে আসলেন, যা আপনি, আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে যে এখন পর্যন্ত আমি এই মানে দলের যারা গুরুত্বপূর্ণ নেতা আছে তারা বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, ভালো ভালো কথা বলছেন অনেক জায়গায়, কিন্তু মনের অবস্থা পরিবর্তন আর ন্যারেটিভ প্রচারের যে কথাটা আপনি বললেন, আমি এখনো কোনো নেতার কাছে কোনোদিন শুনি না যে বাংলাদেশি জাতীয়তাবাদের ন্যারেটিভটা তারা প্রচার করছেন বা এটা নিয়ে তারা রাজনৈতিক কর্মীদের সাথে বক্তব্য দিচ্ছেন, এটা আমি কখনো শুনি না। তাহলে রাজনৈতিক নেতারা যদি তার কর্মীদের সামনে তার মাদার ন্যারেটিভকে যদি প্রচার না করে, তাহলে কর্মীরা কি শিখবে? কর্মীরা তো বাঙালি বাঙালি স্লোগান দিবেই, বাঙালি, যেটা গত 16 বছর আওয়ামী লীগের কাছ থেকে শুনে এসেছে। হ্যাঁ, আপনি 2001 সালের একটা কথা মনে পড়ে গেলে, আমরা খালেদা জিয়া যখন 2001 সালের নির্বাচনী, আমরা তখন ছাত্র, তো নির্বাচনী ম্যানিফেস্টো যখন কমপ্লিট হয়ে গেল, তখন এটা যখন প্রচার হলো খালেদা জিয়া, তার কয়েকদিন পরে আবার আওয়ামী লীগ তার নির্বাচনী ম্যানিফেস্টো প্রচার করলো। ওই দুই ম্যানিফেস্টো কম্পেয়ার করলে আপনি দেখবেন সেখানে খালেদা জিয়ার যে ম্যানিফেস্টো ছিল, ওখানে উনি বাংলাদেশি জাতীয়তাবাদ কেন্দ্রিক নানান ধরনের কথাবার্তা সেই ম্যানিফেস্টোতে ছিল। তো পরবর্তীতে খালেদা জিয়া একটা বক্তৃতায় বললেন, সম্ভবত পল্টনে হয়েছিল,
তিনি বললেন যে তারা এখন নকল করেছে, নকল কি নকল করেছে, তারা এখন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে। দেখেন বয়ানের কি শক্তি, বয়ান কিন্তু আপনার বিরোধী পক্ষকে ঘায়াল করে দিতে পারে। বয়ানের এটা হচ্ছে একটা স্ট্রেংথ। তাহলে বয়ানের গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সংস্কৃতিকে চেঞ্জ করার জন্য বয়ানের বা ন্যারেটিভের একটা বিশাল শক্তি এবং প্রভাব রয়েছে। তাহলে খালেদা জিয়া এই কথাটা খুশি হয়ে বলেছিল, এবং আপনি দেখেন যে 2001 সালে কীরকম জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। এখন আমরা বিএনপি নেতৃত্বের মধ্যে হতাশাজনক দিকটা হচ্ছে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ন্যারেটিভটা কোনো কারণে তারা এটা খুব ভালোভাবে প্রচার করছেন না। কী কারণে আমি জানি না, এবং বিচ্ছিন্নভাবে অনেকের কাছে আমরা দেখতেছি তারা যা বলছেন এটা আসলে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ। আমার দিক থেকে আমি অনুরোধ করব যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ প্রচার করার জন্য বিএনপির জন্ম হয়নি, এবং বিএনপি এজন্যই বাংলাদেশে এত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার এই ন্যারেটিভের কারণে। তাহলে আমরা কি এখন এই ন্যারেটিভ থেকে সরে দাঁড়াবো? মোটেও না। আমি এটাই আহ্বান জানাবো যে এটার জন্য একটু সবাই ভেবে দেখে, কারণ বিএনপি যে কারণে এত জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে, যে কারণে এত শক্তিশালী একটা দল, আমি সেই ন্যারেটিভ থেকে সরে দাঁড়াচ্ছি কিনা এটা আমাকে একটু শক্তভাবে ভাবতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রফেসর আসাদ, বলা হচ্ছে আমরা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। জুলাই ঘোষণা হলো, কিন্তু বিতর্ক থামছে না। জুলাই সনদের কি হবে আমরা এখনো জানি না। নির্বাচন কখন হবে তার সমাধান হয়েছে, কিন্তু সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এই নিয়ে জামাত, এনসিপি, ইসলামিক আন্দোলনের প্রবল সন্দেহ ও শঙ্কা। এই যে সংকট, এটা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, নাকি সামাজিক ও আস্থার সংকট, নাকি আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা, কোনটা বলবে? আপনি যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললেন, প্রত্যেকটা বৈশিষ্ট্য এর সাথে যুক্ত। তাহলে তো আমরা সংকটেই রয়েছি। যেমন সংকটের মধ্যে আছি, কিন্তু আমরা আশা করছি যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। কারণ প্রধান উপদেষ্টা জোরে সোরেই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এই নির্বাচন। তার মানে আমরা আশাবাদী। আর যে প্রশ্নগুলো এসেছে যে নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা, অবাধ নিরপেক্ষ হবে কিনা, সেই প্রশ্ন আমরা করতে পারি, এবং এই প্রশ্নটা করাটাও স্বাভাবিক। কারণ ৭১-এর পরে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে তো এই ধরনের কম বেশি প্রশ্ন ছিল। কিন্তু গত ১৬ বছরে যেটা হয়েছে, ভোটবিহীন যে নির্বাচন এবং দিনের নির্বাচন রাতে, সেই জন্য এই প্রশ্নগুলো হয়তো আসছে সামনে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে কাঠামোগত কিছু পরিবর্তন, সংস্কার হচ্ছে, যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। আমরা আশাবাদী যে নির্বাচন সঠিকভাবেই হবে। কারণ প্রধান উপদেষ্টার সদিচ্ছা আছে, এবং তার সরকারে যারা আছেন তারাও চাচ্ছেন একটি নিরপেক্ষ নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। তো এটা তাদেরই প্রয়োজন, অন্তত ব্যক্তিগতভাবে যদি তারা ধরে, তাদের ওইভাবে যদি ধরে একদম মাইক্রো লেভেলে, সেটা তাদেরই প্রয়োজন। কারণ এটা মানে একটা চমৎকার এক্সিট যাতে হয়, সেটি আর সবচেয়ে দরকার হলো দেশের মানুষের। দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে না, তারা সবাই মুখিয়ে আছে ভোট দেবে। এবং এই প্রজন্ম যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু ভোট দিতে পারে নাই, এ পর্যন্ত দিতে পারে নাই। কারণ তারা মানুষ হয়েছে, তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, এই তাদের বয়স হয়েছে মাত্র। কিন্তু গত নির্বাচন যে কয়েকটা হয়েছে, একটা নির্বাচন তারা ভোট দিতে পারে নাই। কাজে এবার তারা ভোট দেবে, এ স্বাভাবিকভাবেই। এবং আমি আশাবাদী এই কারণে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, কারণ যদি কোনো ধরনের ব্যত্যয় হয় তাহলে এই প্রজন্ম এই নির্বাচন কিন্তু প্রত্যাখ্যান। রাজনৈতিক সংকটটা কি ক্ষমতার লড়াই? আমাদের এখন যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে, আমি এটাকে রাজনৈতিক সংকট বলবো না।
রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, একটি মানে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু রাজনৈতিক সংকট এখনো তৈরি হয়নি বাংলাদেশে। কারণটা হলো যে নির্বাচনের আগে নানা ধরনের তো প্রশ্ন থাকেই, এবং তাদের আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে নির্বাচন কমিশনের প্রতি, সরকারের প্রতি একটি চাপে রাখা, সেই চাপ তৈরি করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এটা বলা যাবে না। প্রফেসর মেজবা, প্রফেসর আসাদ বললেন যে রাজনৈতিক সংকট নয়, উনি ওনার মতামত দিয়েছেন, কিন্তু কিছুটা সংকট তো রয়েছে, কিছুটা দ্বিমত রয়েছে, পরস্পরের বিরুদ্ধে সহিংসতার প্রবণতা রয়েছে। এখন প্রশ্ন হলো যে তরুণ প্রজন্মরা এই 5 আগস্টের যে ঘটনাটা ঘটিয়েছিলেন তাদের অংশগ্রহণকে এই সংকট কমাতে পারে? আরেকটা বিষয় সেটা হলো যে আজকে রাজনীতিতে জনগণের আসলে অংশগ্রহণটা কোথায়? তারা কি শুধু অংশগ্রহণকারী না দর্শক? শেষে যে কথাটা বললেন যে তারা কি শুধু অংশগ্রহণকারী নাকি দর্শক, এইটাই হচ্ছে আমাদের রাজনৈতিক সংকট। এটাই রাজনৈতিক সংকট এই কারণে যে আপনার রাজনীতির গণতন্ত্রের যে মূল সমস্যাগুলো বাংলাদেশে তৈরি হয় যে লেস সিভিক এনগেজমেন্টের কারণে। লেস সিভিক এনগেজমেন্ট অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো পলিটিক্যাল প্রসেসের মধ্যে সিভিক ইনভেস্টমেন্টের পরিমাণ এবং প্রভাব খুবই কম, যার ফলে গুটি কয়েক মানে দুর্নীতিবাজ মাফিয়া রাজনীতিবিদ যখন দেশের হর্তাকর্তা হয়ে যায়, তাদের হাতেই দেশের ভাগ্য নির্ধারিত হয়, এটা সিভিক এনগেজমেন্ট না হওয়ার কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যত বেশি সিভিক এনগেজমেন্ট করাতে পারবো এই ডেমোক্রেসিতে বাংলাদেশের, তত বেশি আমাদের রাজনৈতিক সম্ভাবনা দেখা দেবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সাধারণ জনগণের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। ইদানিং কিন্তু একটু পরিবর্তন হয়েছে, সেটা যতই কম হোক বা বেশি হোক, সেটা হলো মানুষ কিন্তু প্রতিবাদ করা শিখেছে। আচ্ছা, আমি আপনাকে এখানে 2টা পয়েন্ট বলবো, এটা আশার দিক, জুলাই বিপ্লবের 2টা আশার দিক। এখানে হিউজ পরিমাণ প্রেসার গ্রুপের জন্ম হয়েছে, একটা হচ্ছে তরুণ সমাজের পক্ষ থেকে, এবং খুব আমি আশাবাদী যে তাদের এই তরুণ সমাজ, যেটা আমার কাছে যে পার্সেন্টেজটা আছে, যারা একবার ভোট দিতে পেরেছে এরকম তরুণ সমাজের সংখ্যা, বা একবারও দেয়নি, 2টা মিলে হচ্ছে 35%, আর একবারও ভোট দিতে পারেনি এরকম তরুণ সমাজের সংখ্যা হচ্ছে 27%। এই তরুণ সমাজটা, এই 27%, এদের ভোটিং বিহেভিয়ার কি হবে এটা আমরা কিন্তু এখনো জানি না। সো আগামী বাংলাদেশের রাজনীতিতে এই তরুণ সমাজটা যদি একটা মানে টার্নিং পয়েন্টের একটা মেকানিজমের মধ্যে আসে, তাহলে হয়তো আমাদের জন্য একটা সুখবর থাকবে। এবং এই তরুণ সমাজের প্রেশারের মধ্যে রাজনৈতিক দলগুলো অলরেডি পড়ে গেছে, এবং আমরা আশাবাদী আগামীতেও এটা অব্যাহত থাকবে। যদি থাকে তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন হওয়ার আশা আমরা আশাবাদী হতে পারি। অনেকে বলছেন যে জেনজি প্রজন্ম যেটা আমরা বলছিলেন, এদেরকে অ্যাভয়েড করা এখন রাজনৈতিক দলগুলোর জন্য একটু কঠিন, আসলে কি তাই? অবশ্যই কঠিন হবে, এবং রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন, আপনি ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় দেখেন আপনি বিভিন্ন জায়গায় যে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির যে অভিযোগগুলো আসছে, এগুলো এর আগে কি জুলাই বিপ্লবের আগে কি বাংলাদেশে কখনো দেখেছেন যে কোনো রাজনৈতিক দল এগুলোকে অ্যাডমিট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? এটা কি আপনি আগে কখনো দেখেছেন? এটা কিন্তু প্রেসার গ্রুপের চাপ। জুলাই বিপ্লব রাজনৈতিক দলে, জুলাই বিএনপি, জামাত, এনসিপি, সবাই, সকল দলের কথা আমি বলছি। আমি যেটা বলছিলাম যে তাদের সবার বিরুদ্ধে তারা অ্যাকশনে যাচ্ছে, সবার বিরুদ্ধে অভিযোগ কিন্তু এসেছে, জামাতের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এনসিপির বিরুদ্ধে এসেছে, বিএনপির বিরুদ্ধে এসেছে, এবং তারা কিন্তু কখনো বলে নাই যে চাঁদাবাজারে না, এটা ভুল, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এই কথা একবারও কোনো রাজনৈতিক দল বলে নাই, বিশেষ করে বিএনপিরও কোনো নেতা এটা বলেনি। তারা কি বলছে দেখেন, তারা অ্যাডমিট করে নিয়েছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি তাদের বিরুদ্ধে। বিএনপি থেকে 7,000 জনকে বহিষ্কার করা হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক হিসেবে আপনাকে নিতে হবে। এবং এই তরুণ প্রজন্মের এই চাপ, নতুন যে ইমার্জ করা যে প্রেসার গ্রুপ, তাদের এই চাপ যদি অব্যাহত থাকে, তাহলে আগামী দিনে রাজনৈতিক দলগুলো সঠিক জায়গায় চলে আসবে। এবং আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর যে এই দিক থেকে যে পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার, যে দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সবাইকে বলেন, প্রত্যেকটা বিহেভিয়ারকে আমি পজিটিভলি এই মুহূর্তে আমি দেখি। এবং প্রেসার গ্রুপের চাপ যদি অব্যাহত থাকে আগামীতে, এবং পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার যদি এই অবস্থায় থাকে ওই চাপে, তাহলে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মেজবাউল আজম সওদাগর এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।